প্রিয় শ্রোতা, আমাদের এই অডিও গল্পটি শোনার জন্য আপনাকে স্বাগত। গল্পের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং প্রতিটি সূক্ষ্ম শব্দের উপভোগ করার জন্য আমরা আপনাকে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এতে করে আপনি গল্পের গভীরতা এবং এর পরিবেশনা আরও ভালো অনুভব করতে পারবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি আগের পর্বটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো পরের অংশের জন্য। কিন্তু তার আগে আমাদের গিভঅ্যাওয়ের নিয়ম অনুযায়ী আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নের উত্তর থাকবে গল্পের শেষে। আর যারা এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চান তাদেরকে শুনতে হবে এর ফার্স্ট পার্টটি। তো চলো আর বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। আজকের গল্পের নাম হলো পারু। গল্পটি লিখেছেন সৃজিত মিত্র। গল্প শুরু করার আগে বলে দিই, গল্পের সাথে বাস্তবের যদি কোনো মিল থেকে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি কোইন্সিডেন্স। আমরা সন্দেহের ছায়া কোনো রকম সুপারস্টিশন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিই না। তো চলো শুরু করা যাক আজকের পর্বটি। রাতে খাওয়া দাওয়ার পরে সিগারেট ধরিয়ে খাটে এসে বসলো আকাশ। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল ছবিটার দিকে। ছবিটা সত্যিই সুন্দর। অসামান্য রূপসী শ্বেতাঙ্গিনী মেয়েটার পরনে স্লিভলেস টাইট গাউন, তাতে তার যৌবন যেন প্রকট হয়ে উঠেছে। গভীর অরণ্যের মধ্যে একটা নিচু গাছের ডালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। অন্য হাতে ধরা ওই গাছেরই এক গোছা পাতা। দৃষ্টি সামনের দিকে, অর্থাৎ যে তার ছবির সামনে দাঁড়িয়ে আছে তার দিকে। আকাশ লক্ষ্য করল দৃষ্টিটা যেন বড় জীবন্ত। শিল্পীর নিপুণ তুলির টানে আঁকা চোখ দুটোই যেন ছবিটার সব থেকে বড় সম্পদ। আর চোখের রংটাও বড় অদ্ভুত, উজ্জ্বল সবুজ। মেয়েটার ঠোঁটের কোণে কেমন যেন একটা অকুল অসহায়তা, যেন বলতে চাইছে এই গভীর অরণ্যে আমি পথ হারিয়েছি, আমাকে উদ্ধার করো। বহুক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে রইল আকাশ। মনে মনে এক কল্পনার জগতে বিচরণ করে বেড়াতে লাগলো সে। রূপকথার জগতের এক গভীর অরণ্য, সেখানে পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত সুন্দরী রাজকন্যা। রাজপুত্র আকাশ তাকে উদ্ধার করতে বদ্ধপরিকর। একসময় আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল আকাশ, কিন্তু মন থেকে ছবির ওই মুখ সে মুছে ফেলতে পারল না। তার স্বপ্নে বারবার উঁকি দিতে লাগলো মেয়েটি। আকাশ তাকে খুঁজে পেয়েছে। আনন্দে কৃতজ্ঞতায় মেয়েটি তাকে জড়িয়ে ধরল। দুজনের শরীর একসঙ্গে মিশে গেল এক গভীর আবেশে। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙল আকাশের। সবে বিছানা থেকে নেমেছে, ঠিক তখনই পারুল বাইরে বেল বাজিয়েছে। তাকে দরজা খুলে দিয়ে বাথরুম গিয়ে শাওয়ারের তলায় দাঁড়িয়ে পড়ল আকাশ। ঠান্ডা জলের ধারায় জুড়িয়ে গেল তার সারা শরীর। মন ভরে উঠল এক অনাবিল আনন্দে। সারাদিনটা তার কাটল নানা রকম ব্যস্ততায়। দুটো প্রপার্টি ভিজিট ছিল, একবার একটা ব্যাংকেও যেতে হলো। সব সেরে বাড়ি ফিরল তখন প্রায় রাত 10টা। পারুল সকালেই রান্না করে
ফ্রিজে ঢুকিয়ে রেখে গেছে। গরম করে খেয়ে নিল আকাশ। ঘরে এসে আবারও সিগারেটে টান দিতে দিতে ছবিটার দিকে তাকিয়ে রইল আকাশ। মেয়েটা যেন তার নেশা ধরিয়ে দিয়েছে। বারবার দেখেও মন ভরে না তার। ওই উজ্জ্বল সবুজ চোখ দুটোর দিকে বিভোর হয়ে ঘন্টার পর ঘন্টা একভাবে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে তার। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল সে। একসময় ঘুমিয়ে পড়ল আকাশ। আজও তার স্বপ্নে এলো মেয়েটি। আদরে আদরে পাগল করে দিল তাকে। সমস্ত রাতটা যেন এক অপার্থিব আনন্দের মধ্যে কাটল তার। তারপর থেকে রোজ রাতেই অনেকক্ষণ ধরে বিভোর হয়ে ছবিটার দিকে তাকিয়ে থেকে ঘোর লাগা অবস্থায় শুতে যাওয়া, আর সারা রাত ধরে স্বপ্নের মধ্যে মেয়েটার নরম শরীরের ভালোবাসাময় স্পর্শ অনুভব করা আকাশের যেন রুটিন হয়ে গেল। তুমি কি রাতে ঘুমো না নাকি গো দাদাবাবু? ভুরু কুঁচকে পারুল জিজ্ঞেস করলো আকাশকে। ঘুমাবো না কেন? খুব ঘুমেছি। আকাশ অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করলো। তো হঠাৎ এই কথা মনে কেন হচ্ছে তো? না। আকাশকে ভালো করে লক্ষ্য করতে করতে পারুল বলল, কদিন ধরেই কেমন যেন লাগছে তোমার। খুস্কো খুস্কো চোখের তলায় কালি। হ্যাঁ গো, শরীর টরীর খারাপ হলো না তো তোমার? না না, আসলে খাইয়ে চা বুঝলি। মৃদু হেসে বলল আকাশ। রবিবার সকালে আকাশের জামা কাচতে গিয়ে আতঙ্কে উঠল পারুল। গোলাপি রঙের টি শার্টটায় একটা খয়েরি রঙের চিটচিটে দাগ। খুব সামান্যই, কিন্তু বেশ স্পষ্ট। এটা পরেই আকাশ আগের রাতে শুয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই ছেড়ে বাথরুমে রেখে দিয়েছে পারুল এসে কাচবে বলে। পারুল তাড়াতাড়ি টি শার্টটা হাতে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে কম্পিউটারে কাজ করতে থাকা আকাশকে জিজ্ঞেস করলো। দাদাবাবু, তোমার জামায় এগুলো কিসের দাগ? দাগ? কি দাগ? আকাশ অবাক হয়ে তাকালো। এই দেখো না। পারুল জামাটা তার দিকে বাড়িয়ে ধরে বলল, এরকম ছিট ছিট দাগ কোত্থেকে লাগলো? দুদিন আগেই তো আমি জামাটা কেচেছি। কই এমন দাগ তো দেখিনি। রং টং লেগেছে বলে। ও মনে পড়েছে। আকাশ আবার কম্পিউটারের স্ক্রিনে চোখ রেখে বলে উঠল, ওপরের ফ্ল্যাটে রং হচ্ছিল কিনা কদিন আগে। ওই দরজা জানলা বারান্দার গ্রিলে তো খয়েরি রঙই করেছে ওরা। বারান্দায় জামাটা শুকায় সেই রঙই বোধহয় লেগে গেছে। তুমি খেয়াল করিসনি হয়তো। আমার ঠিকই খেয়াল থাকে দাদাবাবু। এ দাগ আগে ছিল না। আর এটা কোনো রঙও নয়। এটা রক্ত। রক্ত শুকিয়ে গেলে ঠিক এমনই হয়ে যায়। রক্ত? রক্ত আবার করতে গেছো? আকাশ অবাক হয়ে বলল, মশা টশা রক্ত খেয়েছে, আমি মেরে দিয়েছি, সেই রক্তই লেগেছে হবে। তাহলেও এমন ছিটছিট হয় না। এক জায়গাতেই লেগে থাকে। পারুল গম্ভীরভাবে বলল। কি যা তা বকছিস বলতো? তোমার কোথাও কেটে কুটে যায়নি তো? না। তোমার চেহারাটা কিন্তু দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে দাদাবাবু। মুখ চোখ কেমন যেন বসে গেছে। চোখের তলায় মোটা করে কালি পড়েছে তোমার, যা আগে কখনো ছিল না। তোমার কি শরীর খারাপ? বলো না দাদাবাবু, কি হয়েছে তোমার? আমার বড্ড চিন্তা হচ্ছে। পারুলের কণ্ঠস্বর অনুনয় ঝরে পড়ে। আকাশের ভালো লাগে না। সে রেগে মেগে বিরক্ত স্বরে গোচরে উঠল। কেন? চিন্তা কেন হচ্ছে? আমার নিয়ে তোর চিন্তা কি আছে? হ্যাঁ? চিন্তা করব না? পারুল অবাক স্বরে বলল, তোমার শরীর খারাপ দেখবার তো কেউ নেই। ও, তাই তো দৌড় উঠতে উঠেছে বুঝি। কি ভেবেছিস কি এবার আমার দিকে এগোবি, আমাকে হাত করবি? আকাশ চিৎকার করে ওঠে। নিজেকে সামলা, কাজের লোক হয়ে মনিবের দিকে হাত বাড়াতে যাস না, খুব সাবধান। পারুল একটু থমকে গেল। আকাশের সঙ্গে
তার চেঁচামেচি ঝগড়া অনেক হয়েছে। আকাশ তাকে অনেকবারই বকেছে, সে গায়ে মাখেনি। পাল্টা তর্ক করে শেষ পর্যন্ত বাকযুদ্ধে সেই জয়লাভ করেছে। কিন্তু আজ যেন আকাশের বকুনিটা অন্যরকম। আজ পর্যন্ত আকাশ কোনোদিনও তাকে কাজের লোক বলেনি, আজ বলল। তার চোখ দুটো যেন জ্বলছে, কেমন যেন হিংস্রতা তার দৃষ্টিতে। জ্বলন্ত দৃষ্টিতে পারুলের দিকে তাকিয়ে থেকে আকাশ আঙুল তুলে বলল, যা যা, নিজের কাজ কর, যা। পারুল মুখ নিচু করে বাথরুমে চলে এসে আবার কাপড় কাচতে শুরু করলো। হাত চলছে, কিন্তু তার মন পড়ে আছে অন্যখানে। হঠাৎ কি মনে হতে বাথরুম থেকে বেরিয়ে এলো সে। সোজা এসে দাঁড়ালো আকাশের শোয়ার ঘরের দেওয়ালে টাঙানো ছবিটার সামনে। এক দৃষ্টে তাকিয়ে রইল সে ছবিটার দিকে। লেখাপড়া তেমন জানে না সে, স্কুল টুল জীবনেও যায়নি, যদিও অক্ষর জ্ঞান আছে। এসব ছবি টবির কিছুই সে বুঝে না, বুঝবার কথাও নয়। কিন্তু ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। মেয়েটার ভঙ্গিটা যেন কেমন বড্ড বেয়াড়া। অবশ্য এই সোনালি চুলের মেম সাহেবগুলো বেয়াড়াই হয়, লাজ লজ্জার বালাই এদের তেমন থাকে না। বাবুদের বাড়িতে টিভিতে চলে ইংরেজি ছবিতে দেখেছে পারুল। ছবিতে মেয়েটার চোখটাও অদ্ভুত, গাঢ় সবুজ রঙের। এত গাঢ় সবুজ রঙের চোখ আবার কারোর হয় নাকি? বেড়ালের চোখ দেখেছে পারুল, কিন্তু এমন সবুজ রঙের চোখ তার কখনো চোখে পড়েনি। গাটা কেমন যেন শিরশির করে উঠল তার। মেয়েটার মুখটা একটু যেন অন্যরকম লাগছে, ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। এটা কি আগে ছিল? এ কদিনে ঘর পরিষ্কার করতে করতে ছবিটার দিকে তার অনেকবারই চোখ পড়েছে, তবে ভালো করে দেখা সেই তার প্রথম দিন। যতদূর মনে পড়ে মেয়েটার মুখে একটা অসহায় আকুতি ছিল, সেটা যেন আজ নেই। উল্টে সে হাসছে, চাপা হেসে যেন কাছে ডাকছে। এটা কি করে সম্ভব? এক অজানা আশঙ্কায় পারুলের বুকের ভেতরটা ধক করে উঠল। পারুলের মাথাটা কেমন যেন ঘুরে উঠল, পড়েই যেত। কোনো মতে খাটের কোণা ধরে নিজেকে সামলালো সে। এই ছবিটা দাদাবাবু নতুন এনেছে। আমি যদি ভুল না করি, দাদাবাবুর শরীরটা খারাপ হচ্ছে এটা আসবার পর থেকেই। হ্যাঁ ঠিক, দাদাবাবুর শরীরটা খারাপ হয়েছে। শরীর খারাপ হলেই মানুষের মাথা ঠিক থাকে না। তা না হলে দাদাবাবু আমাকে অমন খারাপভাবে বকাবকি করার মানুষ তো নয়। সে এও লক্ষ্য করেছে মানুষটা যেন ভীষণ ক্লান্ত, হাঁটা চলার গতি কমে গেছে, মাঝে মাঝে টলছেও, আর সব সময় কেমন যেন অন্যমনস্ক ভাব। না, কিছু একটা গন্ডগোল তো হয়েইছে, আর তার জন্য দায়ী এই ছবিটা। কে দিয়েছে এই ছবিটা? নিজের কাজ সারতে সারতে পারুল মনে করার চেষ্টা করল। একটু চেষ্টা করে মনে করতেও পারল। হ্যাঁ ঠিক, যেদিন সে ছবিটাকে এই বাড়িতে প্রথম দেখেছে, সেদিন সকালে অন্য বাড়িতে কাজে যাওয়ার সময় এ বাড়িতে একজন সালোয়ার কামিজ পরা মহিলাকে যেন ঢুকতে দেখেছিল সে। তার হাতে একটা বড় কাগজের মোড়ক ছিল। তাহলে কি সেই মহিলাই দাদাবাবুকে এই ছবিটা দিয়েছেন? মহিলাকে দেখেছে পারুল, খুব ফর্সা, সবসময় দামি দামি সালোয়ার কামিজ পরেন, চড়া মেকআপ করেন। পেছনে গলিটায় যে হলুদ রঙের 5তলা ফ্ল্যাট বাড়িটা আছে, সেটার 3তলায় থাকেন। ওই বাড়ির 4তলায়
দুটো ফ্ল্যাটেই কাজ করে পারুল। তাই সে জানে মহিলা নতুন এসেছে এ পাড়ায়। নামটা জানা নেই, তবে পদবিটা বোধহয় সেন। আকাশ কম্পিউটার থেকে উঠেছে, কী সব কাগজপত্র উল্টে পাল্টে দেখছে। পারুল দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলো, চা খাবেন দাদাবাবু? না, কোনো ব্যাপার নেই। না তাকিয়ে উত্তর দিল আকাশ। আকাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে খানিকটা অন্যমনস্কভাবেই পরনের সস্তা লাল কালো বাটিক ছাপ শাড়িটার আঁচলটা আঙুলে পাকাতে পাকাতে রাস্তা দিয়ে হেঁটে চলল পারু। মনে এক রাশ চিন্তা। সে স্পষ্ট বুঝতে পেরেছে তার দাদাবাবু অসুস্থ, কিন্তু তিনি সেটা মুখে স্বীকার করছেন না কেন? ভাবতে ভাবতেই হঠাৎ পারুলের মনে পড়ল তাকে একবার পাড়ার দশকর্মা ভাণ্ডারে যেতে হবে। ঘোষবাড়ির বড় বৌদি তাকে টাকা দিয়ে রেখেছে কিছু জিনিসপত্র কিনে আনবার জন্য। সেই মতো দশকর্মা ভাণ্ডারের দিকে পা চালালো সে। দোকানে এসে জিনিস কিনে বেরোতে যাবে, এমন সময় একটা কণ্ঠস্বর তার কানে এলো। অগরু আছে? পারুল চোখ তুলে তাকিয়ে দেখল সেই মহিলা, পরনে চোখ বাঁধানো রঙের দামি সালোয়ার কামিজ, মুখে চড়া মেকআপ। মহিলাকে প্রায়ই এ দোকানটাতে আসতে দেখে সে, আর কয়েকটা বিশেষ জিনিসপত্র কেনেন তিনি। সেগুলো হলো অগরু, ধূপ, ধুনো, কাঠকয়লা আর মোমবাতির প্যাকেট। তার ভেবে আশ্চর্য লাগে, অগরুর মতো জিনিস মহিলার প্রায়ই দরকার লাগে কেন? ও জিনিস তো কেউ মারা গেলে লাগে। বাকি জিনিসগুলোও পারুলের কৌতূহল জাগায়। ধূপ না হয় ঠিক আছে, কিন্তু ধুনো আর কাঠকয়লা? মহিলাকে দোকানে বলতে শুনেছে তার ফ্ল্যাটে নাকি খুব মশার উপদ্রব। কি করে হয়? পারুল লক্ষ্য করেছে মহিলার ফ্ল্যাটের সব জানলাই জাল লাগানো আছে। তার উপর সারাদিন মহিলা অফিসে থাকেন বলে সন্ধে অবধি জানলাগুলো বন্ধই থাকে, অথচ মশা ঢোকে। এতই ঢোকে যে ধুনো দিয়ে তাড়াতে হয়। আর যেখানে লোডশেডিংয়ের নামগন্ধও নেই, সেখানে দুদিন অন্তর গাদা গাদা মোমবাতিরই বা কী প্রয়োজন, তাও পারুলের মাথায় ঢোকে না। এতদিন তেমন মনে না হলেও আজ যেন পুরো ব্যাপারটা রীতিমতো রহস্যময় বলে মনে হলো তার। সে দোকান থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে। মহিলা পেছন থেকে ডাকলেন তাকে। তারও জিনিস কেনা হয়ে গেছে। পারুলকে তিনি বললেন, তুমি মিস্টার মিত্রের বাড়িতে কাজ করো না? ওই যে আকাশবাবু, তুমি তার বাড়িতে কাজ করো তো? হ্যাঁ, করি। পারুল উত্তর দিল। মিস্টার মিত্র ভালো আছেন তো? হ্যাঁ। পারুলের ছোট্ট জবাব। এক দৃষ্টে সে দেখে চলেছে মহিলাকে। এই প্রথমবার তাকে ভালো করে দেখেছে সে। খুব ফর্সা, মুখ চোখ খুব সুন্দর, কাঁধ অবধি স্টাইল করে কাটা চুল। খুব ধনী যে, সেটা দেখেই বোঝা যায়। মহিলা চলে যাচ্ছিলেন। পারুল তাকে থামালো, জিজ্ঞেস করলো, একটা কথা বলুন তো দিদিমণি, দাদাবাবুর ঘরে একটা মেয়ের বুক অবধি ছবি দেখছি কদিন ধরে। ওটা আপনিই দিয়েছেন, তাই না? পাড়ার একটা কাজের মেয়ে তাকে এমন প্রশ্ন করতে পারে সেটা বোধহয় ধারণার বাইরে ছিল বর্ণিনীর। তাই সে প্রথমেই বেশ হকচকিয়ে গেল। তারপর যেন জোর করেই একটু হেসে বলল, হ্যাঁ, আমিই দিয়েছি। দাদাবাবু বলেছেন ওটা হাতে আঁকা। আপনি এঁকেছেন? হ্যাঁ, তো কার ছবি ওটা? বর্ণিনীর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো পারু। এ প্রশ্ন শুনে বর্ণিনীর মুখটা মুহূর্তেই জন্য শক্ত হয়ে গেল। পারুলের দৃষ্টি এড়ালো না সেটা। অনেকটা জোর করেই নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বর্ণিনী বলল, কার ছবি নাই বা জানলে কিছু মনে করো না। তুমি তো আর তেমন লেখাপড়া জানো না, মানে তোমাকে দেখে সেটাই বোঝা যায়। ও ছবি মানে বুঝবার তোমার ক্ষমতার মতো ক্লাসলেস, মানে নিচু তলার মেয়ের অন্তত নেই। বলে আর দাঁড়ালো না বর্ণিনী। হাই হিল জুতো পরা পায়ে নিখুঁত ছন্দে হেঁটে সে ক্রমশ দূরে চলে গেল। ঠিক তখনই বর্ণিনীর দিকে তাকিয়ে থাকতে থাকতে পারুল আপন মনেই বলে উঠল, দিদিমণি, হ্যাঁ আমি নিচুতলার মেয়ে।
লেখাপড়া জানি না, কিন্তু আমি বেশ বুঝতে পারছি দাদাবাবুর এই শরীর খারাপটায় গোলমাল আছে। কেন জানি না মনে হচ্ছে আপনার ওই ছবিটা আছে এর পেছনে। কিসের ছবি ওটা? কি করে ছবিটার মেয়ের চাউনিটা অমনভাবে বদলে গেল? আপনি কোনোভাবে বদলে দেননি তো? সন্ধেবেলা দরজা খুলে পারুলকে দেখে চমকে গেল আকাশ। এই সময় তো সে কোনোদিনই আসে না, তাও কেন এসেছে জিজ্ঞেস করতে খুব কুঠিত গলায় সে বলল, দাদাবাবু, ১০০টা টাকা দাও না গো, খুব দরকার। কালকেই আমি দিয়ে দেবো তোমাকে। 100 টাকা? আকাশ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, দিচ্ছি, দাঁড়া। ঘরে চলে গেল আকাশ। পারুল দরজা দিয়ে ঢুকে গলা চড়িয়ে জিজ্ঞেস করল, এসেই যখন পড়েছি, একটু চা করে দেবো দাদাবাবু? খাবে? কর, বলছিস যখন। আকাশের গলা ভেসে এলো। পারুল কিচেনে ঢুকে চা বানাতে লাগলো। একটু পরে আকাশকে চা দিয়ে টাকা নিয়ে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। যখন রাস্তায় নামলো তখন সে গল করে ঘামছে। শাড়ির আঁচলটা দিয়ে মুখ, গলা, ঘাড়ের ঘাম মুছতে মুছতে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের বস্তির দিকে পা চালালো সে। রাত 1টা বাজে। নিজের ছোট্ট ঘরটার ভেতর থেকে নিঃসাড়ে বেরিয়ে এলো পারুল। চারদিকে নিস্তব্ধ। রাত্রির রাস্তায় কিছু লোকজন অনেক রাত অবধি থাকে বটে, বিশেষ করে মাতালগুলো। অনেক রাত করেই ঘরে ফেরে, কিন্তু আজ তেমন কাউকে চোখে পড়ছে না। ভালোই হয়েছে, কারুর চোখে পড়ে গেলে মুশকিল হবে। একটা গাঢ় রঙের শাড়ি পরেছে সে, আঁচলটা মাথায় ঘোমটার মতো করে দেওয়া। ইচ্ছে করেই গাঢ় রঙের শাড়ি পরেছে, যাতে অন্ধকারে মিশে থাকতে পারে। সেভাবেই দ্রুত পায়ে হেঁটে আকাশদের বিল্ডিংয়ের সামনে চলে এলো সে। না, কেউ দেখেনি। আকাশের বিল্ডিংয়ে ঢোকবার জায়গাটায় কোলাপসিবল গেট দেওয়া, সেই গেটে তালাও দেওয়া আছে, কিন্তু সে তালা পারুলের বাধা হতে পারল না। ব্লাউজের ভেতর থেকে একটা চাবির রিং বার করে সেখান থেকে একটা চাবি বেছে নিয়ে সে সহজেই তালা খুলে ফেলল। তারপর সন্তর্পণে প্রায় নিঃশব্দে কোলাপসিবল গেটটা একটু ফাঁক করেই নিজের রোগা পাতলা শরীরটাকে ভেতরে গলিয়ে নিল সে। সন্ধেবেলা এই চাবির জন্যই আকাশের ফ্ল্যাটে গেছিল সে। টাকার প্রয়োজনতা নেহাতি মিথ্যে। তার আসল উদ্দেশ্য ছিল আকাশকে ব্যস্ত রেখে নিচে গেট আর ফ্ল্যাটের দরজা চাবিটা হাতিয়ে নেওয়া। সে দুটো যে দরজার পাশেই একটা রিংয়ে ঝোলানো থাকে সেটা তার জানা। আর সে এও জানে আকাশের ইয়েললক লাগানো দরজার ভেতর থেকে কোনো তালা লাগানো থাকে না। ডোরচেন আর দরজার পাল্লার উপর দিকে একটা ছিটকিনিও অবশ্যই আছে, কিন্তু সেগুলোরও ব্যবস্থা করে রেখেছে সে। দুটোরই গর্তে চুইংগাম ঠেসে দিয়ে গেছে। আকাশের এখন যা অবস্থা, তাতে চুইংগামের বাধা সরিয়ে সে ছিটকিনি আর ডোরচেন লাগাবার ঝামেলায় যাবে না। সিঁড়িটা পুরো অন্ধকার, কিন্তু পারুলের বহু পরিচিত বলে সে খুব সহজভাবেই নিঃশব্দে পা ফেলে দোতলায় উঠে গেল। তারপর আকাশের ফ্ল্যাটের দরজাটা চাবি ঘুরিয়ে খুলে ফেলল কোনো শব্দ না করে। গোটা ফ্ল্যাট অন্ধকার। রাস্তা থেকেই সে দেখে নিয়েছে শুধু আকাশের ফ্ল্যাটই নয়, কোনো ফ্ল্যাটেই কোনো আলো জ্বলছে না। আস্তে আস্তে দরজাটা বন্ধ করে পায়ের সস্তা প্লাস্টিকের চটি জোড়াগুলো খুলে ফেলল পারু। তারপর আঁচলটা শক্ত করে কোমরে গুঁজে খালি পায়ে নিঃশব্দে এগিয়ে গেল আকাশের বেডরুমের দিকে। দরজা খোলা, তবে পর্দা ফেলা আছে। খুব সাবধানে পর্দাটা একটুখানি ফাঁক করে ঘরের ভিতরে উঁকি দিল পারুল। আর যা দেখল তাতে তার চোখ স্থির হয়ে গেল।
শুনছিলেন পারুল বাই সৃজিত মিত্র। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ রইল আপনার কাছে প্রশ্ন। সেটি বর্ণিনীর ফ্ল্যাটে পারুল কি কি রহস্যময় জিনিসপত্র কিনতে দেখেছিল। উত্তরটি আপনাকে কমেন্টসে দিতে হবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করতে হবে। যেই শ্রোতা আমাদের এই গিভঅ্যাওয়ের কন্টেস্টে রেগুলার থাকবেন তিনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট। তো দেখা হচ্ছে আরেকটি নতুন সপ্তাহে শনিবার ঠিক দুপুর 2টা। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।